নমস্কার, আমি মানস আটটার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় ভোটের ভবিষ্যৎ। দলবদল, মনোনয়ন নিয়ে সংঘাত, তপ্ত অসমের নির্বাচনী রাজনীতি। টিকিট পেয়ে অনেকেই খুশি, আবার টিকিট থেকে বঞ্চিত হয়ে অনেকের মনের মধ্যেই ক্ষোভ। বাঙালি ভোট, যুব ভোট কাদের পাশে থাকবে? সংখ্যালঘু ভোট কোন দিকে ঘুরবে এবার? বরাকের সংখ্যালঘু ভোট কি এবার বিজেপি এবং শরিক অগপয়ের দিকে? বিরোধীরা কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি মুখ্যমন্ত্রীর চালে ফের কুপকাত হবে? আমাদের সঙ্গে রয়েছেন বরখলা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। আমরা আশা করছি উত্তর করিমগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য একটু পরে যোগ দিচ্ছেন। মরিয়নিতে আমাদের প্রতিনিধি শুভাংশী মিত্রের সঙ্গে রয়েছেন বিজেপি সমর্থক এবং হিমন্ত বিশ্ব শর্মা ফ্যান্স ক্লাবের সদস্য বিবেক সাহা। লামডিংয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে এবং হাইলাকান্দিতে আমাদের প্রতিনিধি রামধন দাসের সঙ্গে রয়েছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি মিজাজুল হক চৌধুরী। আমি শুরুতেই চলে যাচ্ছি বরখলাতে কিশোর নাথ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অনেক দিন পর আপনাকে আবার বোধহয় বিধানসভায় দেখা যাবে। আমরা আশা করছি অনেক বছর পর আপনাকে আবার বিধানসভায় দেখতে পাওয়া যাবে। তো প্রথম আমার প্রশ্নটা হচ্ছে যে প্রথম যখন আপনার মানে টিকিট পাওয়ার খবরটা আপনি পান, তখন আপনার অনুভূতিটা কি হয়েছিল, কি মনে হয়েছিল প্রথম? তখন শুনে খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগেছে। আর সেটার জন্য আমি সবচেয়ে প্রথম আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি মহাশয়কে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি। সঙ্গে আমাদের রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজি, ওনাকেও আমি ধন্যবাদ দিচ্ছি। অমিত শাহজিকেও আমি ধন্যবাদ দিচ্ছি। সঙ্গে আমাদের বিজেপি আসাম প্রদেশের সভাপতি দিলীপ শইকীয়া মহাশয়কে আমি ধন্যবাদ জানাই, এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কেও কোটি কোটি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে বিজেপি কাছাড় জেলার সভাপতি রূপম শাহ মহাশয়ের সঙ্গে দলের সকল কার্যকর্তা নেতৃবৃন্দ সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি। এবং স্পেশালি আমাদের বরখলার যে 4টা মণ্ডল রয়েছে, 4টা মণ্ডলের বুথ সভাপতি থেকে শুরু করে শক্তিকেন্দ্র থেকে নিয়ে মণ্ডল সভাপতি হয়ে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে ওনাদের সকলেরই প্রচেষ্টায় দলের সঙ্গে আমি নিষ্ঠার সঙ্গে ছিলাম। ওনাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য দল আমাকে আমার প্রতি একটা বিশ্বাস রেখে এইবার আমাকে দল মনোনয়ন দিয়েছে, যার জন্য আমি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার এটা মনে হয়নি অনেক দিন, অনেক বছর পর যখন আপনি আবার একটা সুযোগ পেয়েছেন, তখন আপনার মনে ধরুন বরখলাবাসীর মানে ভোটের জেতার পরে বরখলাবাসীর জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? সেটা অনেক পরিকল্পনা রয়েছে। যেমন আমি বলছি, 2016 থেকে 2021 আমি বরখলার বিধায়ক আমি ছিলাম। যে কোনো কারণে 2021-এ আমি টিকিট পাইনি। তারপর আমি দলের সংগঠনে কাজ করেছি, 5 বছর কাটিয়েছি। দলের নির্দেশ মতে দল যখনই আমাকে কোনো নির্দেশ দিয়েছে সেই সময় কাজ করে গেছি। সেটা একটা আমার জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল। তখন সুযোগ হয়েছিল যে দলের কাজ করতে আমি পেরেছি, সংগঠনের আমি কাজ করতে পেরেছি। যে আমরা জানি এই সংগঠন যেটা আমাদের রয়েছে, আমরা সবসময় এটাই বলি যে সংগঠনই সর্বোপরি। সংগঠনের কাজ যখন আমি পেয়েছি, যেমন আমি হাইলাকান্দি জেলার আমি প্রভারী হিসাবে ছিলাম, দায়িত্ব পেয়েছি, দায়িত্ব নিয়ে আমি কাজ করেছি। আর বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের সময়, যেমন মণিপুর নির্বাচন, ওখানে দলে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সেখানে গেছি। ত্রিপুরাতে দায়িত্ব দিয়েছিলাম, তো আমি ত্রিপুরাতেও গেছি। মেঘালয়তে দিয়েছিল, ফের গারো হিলসেও আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তো সেখানে 12টা সমষ্টির আমার উপরে দায়িত্ব ছিল, গুরু দায়িত্ব ছিল।
তখন আমি সেখানে বুথ স্তর থেকে শুরু করে মন্ডল স্তর এবং জেলা স্তরের সবাইকে, কার্যকর্তাদেরকে নিয়ে আমি কাজ করার সুযোগ পেয়েছি। অনেক কিছু আমি জানতেও পেরেছি। তারপরে আমাকে ওয়েস্ট বেঙ্গলে আমাকে পাঠানো হলো কলকাতায়, সেখানেও গিয়েছি আমি। সেখানে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি। যে দলের সঙ্গে, দলের আদেশ মধ্যে মানে যখনই আপনি দল আমাকে আপনি আদেশ দিয়েছে আমি সাংগঠনিক সেখানে ছিলাম। দলের সাংগঠনিক কাজেই ব্যস্ত ছিলেন। হ্যাঁ, গত 5 বছর আমি দলের সংগঠন কাজে আমি ব্যস্ত ছিলাম। আর তারপর দলের যে আমার প্রতি যে বিশ্বাস, আমি আস্থা দেখতে পেরেছি, দলের একটা বিশ্বাস আমার প্রতি হয়েছে। দল আমাকে সেই এবার মনোনয়ন দিয়েছে। আর আমি সেই যে দলের যে বিশ্বাস, যে আস্থা যেটা রয়েছে, আর আমি সংগঠনকে সঙ্গে নিয়ে আমার বুথ স্তরের সকল কার্যকর্তা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে এবং মন্ডলের সকল কার্যকর্তা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে, আর আমার বরখলা সমষ্টির যে 4টা মন্ডল আছে, 4টা মন্ডলের সকল কার্যকর্তা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে এবার আমরা ফিল্ডে ঝাঁপিয়ে পড়েছি। আর আশা রাখছি এবার আমরা বিপুল ভোটে জয়ী হব, আর এবং বরখলা থেকে রেকর্ড ভোটে জয়ী হব বলে আমি আশা রাখছি। আপনি বরকলা থেকে রেকর্ড ভোটে জয়ী হবেন, আপনাকে শুভেচ্ছা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে জেতার প্রথম 100 দিনের মধ্যে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বরখলার জন্য আপনি 3টি বড় সিদ্ধান্ত কি নেবেন? হ্যাঁ, সেরকম যদি আপনি বলেন, সেরকম অনেক বরখলার জন্য করার অনেক কিছু রয়েছে। তার মধ্যে 3টি বলুন। বরখলার জন্য হ্যাঁ, আমি বলছি যেটা নাকি আমি বলছিলাম, যখন আমি 16 থেকে 21 জন বিধায়ক ছিলাম, তখনও আমার অনেক প্রজেক্ট ছিল। আর সেই সময় অধুরা রয়ে গেছিল, কেন ওই সময় 5 বছরের মধ্যে আমি 3 বছর পেয়েছিলাম। 2 বছর আমি পাইনি, কেন করোনা ছিল তখন, মহামারী করোনা এসেছিল। আন্দোলন হয়েছিল, ছিল তখন, ওইটা নিয়ে 2-2.5 বছর চলে গেছিল। 2-2.5 বছরের আমি সময় পেয়েছিলাম। সেই সময় অনেক কিছু করেছিলাম, অনেক কিছু বাকি রয়ে গেছে, যেটার মধ্যে একটা সবচেয়ে বড় প্রজেক্ট আছে, যে আমাদের বরখলার সঙ্গে আমি সেটা বলবো, আমাদের টোটাল বরাকবিলির জনগণ উপকৃত হবেন। স্পেশালি যারা নাকি আনএমপ্লয়েড রয়েছেন, বেরোজগার ভাইরা যারা রয়েছেন, রোজগারের জন্য নিজের এলাকা ছেড়ে, গ্রাম ছেড়ে, মা বাবাকে ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে এখান থেকে বিদেশে যেতে হয়, সাউথ ইন্ডিয়ায় কোথায় যেতে হয়। যদি আমরা সেই রোজগারের ব্যবস্থা যদি আমরা এখানে নিজেদের এলাকায় যদি আমরা করতে পারি, তে ভাইরা যে এখান থেকে বাইরে যান, ওনাদের তখন পরিবারকে ছেড়ে বাইরে যেতে হবে না। সেটার উদ্দেশ্যে মাল্টিমোডাল লজিস্টিক হাব একটা করার আমার একটা উদ্দেশ্য ছিল। সেটা নিয়ে অনেক পরিকল্পনা করে অনেক দূর আমি এগিয়েও গেছিলাম তখন, জায়গা নিয়ে। কিন্তু দুর্ভাগ্য, তারপর আমি ছিলাম না, তারপর কংগ্রেসের এমএলএ আসলেন, তারপর ওগুলো নিয়ে আর কোনো চর্চা হলো না। সেই প্রজেক্টটা আজ পর্যন্ত পেন্ডিং রয়ে গেছে। তার আমি সেটাই ভাবছি, আসার পর সবচেয়ে প্রথম সেটা নিয়ে একটু কাজ করব। যদি সেই প্রজেক্টটা আমি বসিয়ে দিতে পারি, নিয়ে আসতে পারি, তাহলে আমি ভাববো বরাকবিলির যে আমার ভাইরা আছেন, যুবক ভাইরা যারা আছেন, রোজগারের জন্য যারা বাইরে যেতে হয়, ওনাদের আর বাইরে তখন যেতে হবে না। তো সেটার জন্য আমি একটা প্রচেষ্টা চালিয়ে যাব। তারপর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা আছে, রোড কানেক্টিভিটি যেটা আছে, সেগুলো আমার আছেই, অনেক করতে হবে। আগে বরখলায় ছিল 2টা মন্ডল, এবার ডিলিমিটেশনের পর এখানে 4টা মন্ডল হয়ে গেছে। আর যে 2টা মন্ডল এসে সংযুক্ত হয়েছে, সেই 2টা মন্ডল কিন্তু আগে কিছু অংশ ছিল আলগাপুর সমষ্টির সঙ্গে, আর কিছু ছিল সুনাই সমষ্টির সঙ্গে। আর যাই হোক, কোনো যে এটা সেটা আমি বলতে যাচ্ছি না, সেই কারণে সেই সব অঞ্চলগুলো ডেভেলপ হয়নি, অনেক পিছনে পড়ে রয়েছে। তো সেই সব অঞ্চলের অনেক কানেক্টিভিটি কাজ করতে লাগবে। হ্যালো, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, তো সেটা নিয়ে ওই এলাকার কাজ করতে হবে, কানেক্টিভিটি তো করতে হবে। ডেভেলপকে নিয়ে বললে অনেক কিছু করার রয়েছে, তার মধ্যে স্পেশালি আরেকটা রয়েছে, আমাদের এলাকার বরখলার জনগণ দেশ স্বাধীন হওয়ার পর থেকে বরখলায় আছেন, আমাদের ভারতবর্ষে আছেন, কিন্তু অনেকেরই জমির পাট্টা নেই। তো সেই জমির পাট্টা নিয়েও আমি চেষ্টা চালিয়ে যাব, যাতে ওনাদেরকে জমির পাট্টা করে দেওয়া যায়। যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী
ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি কিভাবে কাজ করে যাচ্ছেন আসামের ডেভেলপমেন্টের জন্য, কিভাবে কাজ করে যাচ্ছেন সমস্ত আসামবাসী সেটা দেখছেন। আসাম কিভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সেটা আজকে শুধু আসামের জনগণ নয়, নর্থ ইস্ট, শুধু সম্পূর্ণ ভারতবর্ষের জনগণ সেটা দেখছে যে গত 5 বছরের মধ্যে আসাম কোথায় ছিল আর এখন কোথায় গিয়ে পৌঁছেছে। যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে, কানেক্টিভিটিটা হয়েছে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি ইত্যাদি, যদি সেগুলো বলতে যাই সময় কম পড়ে যাবে। যে উনি যেভাবে ডেভেলপ করে গেছেন, ওনার সঙ্গে ওনার একটা এটাও আছে, মিশন বসুন্ধরার মাধ্যমে জমির পাট্টা দেওয়া হচ্ছে। আর সেটা আমরা জানি যে বাগান অঞ্চলে যারা রয়েছেন ওনাদেরকেও জমির পাট্টা দেওয়া হচ্ছে। তা আশা রাখছি আগামী দিনে আমাদের বড়খলা এলাকার জনগণ যারা গত 50-60 বছর ধরে এই এলাকায় রয়েছেন, ওনাদের জমি যথেষ্ট পরিমাণে জমি রয়েছে, কিন্তু জমি সেই পাট্টা নেই। সেই পাট্টা নিয়ে আমি কাজ করব বলে আমি জনগণকে আশ্বাস দিয়েছি। আর আমি চেষ্টা চালিয়ে যাব ওনাদের জনগণের মূল্যবান ভোটে যদি আমি বিজয়ী হয়ে আসি, তাহলে আসবো, সেটা আসবো নিশ্চয়। আর বিপুল ভোটে যদি জয়ী আসতে পারি তাহলে ওনাদের জন্য কাজ করতে আরো সুবিধা হবে। তার মানে আপনি তিনটে জিনিসকে প্রথমে গুরুত্ব দিচ্ছেন। একটা হলো স্থানীয় ছেলে যুবকদের চাকরি, দ্বিতীয় হলো আপনার যেটা ইনফ্রাস্ট্রাকচার, আর তৃতীয় হলো আপনার ইনফ্রাস্ট্রাকচার কানেক্টিভিটি। হ্যাঁ, তৃতীয় হলো জমির পাট্টা। হ্যাঁ, জমির পাট্টা। তো আমার একটা এছাড়া দেখুন আমি বলছি, হ্যাঁ, এমনি নিত্য প্রয়োজনীয় জিনিস তো অনেক রয়েছে, কিন্তু আপনি যেহেতু আপনি তিনটা বললেন, সেই হিসাবে আমি তিনটার কথা বলবো। মানে আপনি এমনি প্রায়োরিটি ওয়াইজ প্রথম তিনটা এই 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 কাজগুলোই হবে, আপনি যেটা বলতে চাইছেন সেটাই তো? হ্যাঁ। এবার আমার একটা প্রশ্ন আছে, আপনাদের দলের ভেতরে কি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে? আর যদি থাকে, আছে কিছুটা, সেটা সব দলই আছে, ধরুন কংগ্রেসেও আছে, আপনাদেরও আছে। এই যে গোষ্ঠীদ্বন্দ্বের যে খেলাটা, গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা কি ভোটে আপনার কোনো অসুবিধায় ফেলবে আপনাকে? যেটা আপনি বললেন, প্রশ্ন করলেন, সেরকম তো আমি কিছু দেখছি না। আমাদের দলের ভিতরে সেরকম কিছু নেই, সেরকম কিছু নেই। আমরা দলে অনেকে টিকিট না পেয়ে ক্ষোভ দেখাচ্ছে। আমি আপনার কেন্দ্রের মানে আসনের কথা বলছি না, ওভারঅল বরাক ভ্যালিতে বেশ কিছু মানে ক্ষোভ, অভিমানে অনেকেই মানে ইয়ে করেছে, দল ছাড়বে, নির্দল হয়ে লড়বে, এরকম বলছে। আমি ওভারঅল প্রশ্নটা করছি যে এতে কি মানে দলের জন্য একটু ক্ষতি হচ্ছে, না এটা কোনো প্রভাব ফেলবে? দেখুন দেখুন কোথায় কোথায় সেরকম একটু অভিমান হয়। প্রত্যাশী 2জন 4জন 6জন প্রত্যাশী থাকেন, কিন্তু দল টিকিট তো একটাই দেবে, এটা সবার জানা রয়েছে। আর যে যে সমষ্টিতে, যে কনস্টিটিউয়েন্সিতে 6জন বা 5জন যে প্রত্যাশী থাকেন, এসপারেন্ট থাকেন, ওনাদের প্রথম থেকেই জানা থাকে যে দল তো একজনকেই টিকিট দেবে। তো দল যখন একজনকে টিকিট দেবে, 5জনকে তো মেনে নিতেই হবে, সেটা আগে থেকেই আন্ডারস্টুড থাকে সেটা। কিন্তু তারপরও একটু মনে একটু দুঃখ হয়, অভিমান হয়, সেটা নিজেদের মধ্যে থাকে, নিজেদের মধ্যে শেষ হয়ে যায়। আর কোথায় কোথায় যদি কেউ যদি বিরোধিতা করে দল ছেড়ে চলে যায়, সেটা দলের কোনো ক্ষতি হবে না, আমি যেটা মনে করি। ধন্যবাদ। আমার নেক্সট যে প্রশ্নটা আমি করতে চাইছি, যে আপনার কেন্দ্রে মুসলমান ভোটার রয়েছে প্রায় 70,000। তো এই এই যে 70,000 মুসলমান, 63,000, হ্যাঁ, এই যে 63,000 ভোট, এটা কি বিজেপির দিকেও কিছু যাবে, না এটা ধরুন কংগ্রেস বা ওই ধরনের মানে ওই ধরনের দলের দিকে থাকবে? এটা একবার আপনি সুন্দর প্রশ্ন করেছেন, ভালো লেগেছে শুনে। এবার যেটা যে মাইনরিটি ভোট যেটা আছে, আমি আমার যদি বড়খলার কথা বলি, হ্যাঁ, বড়খলার কথাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, বড়খলার কথা বলি, আপনার একবার দেখবেন, এবার মাইনরিটি ভোট, রেকর্ড ভোট হবে বিজেপির দিকে। বিজেপির দিকে, যেহেতু আমি রয়েছি বিজেপির প্রার্থী হিসাবে, আর এইবার ওনারা আমাকে ভোট দেবেন, সেটা আমি আশাবাদী। আর ওনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই ওনারা শুনবেন, আমার সমষ্টির যারা মাইনরিটিরা বাইরে রয়েছেন, ওনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ওনাদেরকে আমি এটাই বলতে চাইছি, ওনারাই আমাকে বলেছেন যে ওনারা আমার ঋণ শোধ করবেন। আচ্ছা, ওনারা প্রত্যেকেই বলেছেন যে আপনারা আমার জন্য এত কিছু করেছেন, অনেক কিছু করেছেন,
বা আপনার কাছে গিয়ে আমরা যদি কিছু নাও করি, আপনাদের সঙ্গে যে ভালোবাসা পেয়েছি, যে সম্মান পেয়েছি, সেই পরিবর্তে এবার আমরা আপনাকে ভোট দেব, সেই কথাটা আগে ওনারা বলেছেন, এইবারও বলছেন। তো আমি আশা রাখছি যে এইবার ম্যাক্সিমাম ভোট আমাদের বিজেপির দিকে আসবে, আমার দিকে আসবে বলে আমি আশা করছি। তার মানে ধরুন আমরা যদি ধরে নিই যে হিন্দু ভোট আপনি পাচ্ছেন আর সঙ্গে মুসলমান ভোটেরও একটা বেশ কিছু শতাংশ মুসলমান ভোট যদি আপনি পান, তাহলে আপনার কাছে আপনার প্রতিদ্বন্দ্বী আপনার কাছে দাঁড়াতেই পারবে না, আপনি সেটাই বলতে চাইছেন? সেটাই বলতে চাইছি, সেটা সেটা সত্যি কথা। ধন্যবাদ আপনাকে, অনেক শুভেচ্ছা রইল কিশোরবাবু। আগামীতে আমরা আশা করব আপনাকে অসম বিধানসভায় দেখব, আপনার ভূমিকাও আমরা দেখব, নজর রাখব। আগাম শুভেচ্ছা রইল আপনাকে, ধন্যবাদ। এবার আমরা চলে যাব আমাদের শ্রীভূমিতে, আমাদের প্রতিনিধি অসীম দেব রয়েছে, অসীমের কাছে আমরা চলে যাচ্ছি। অসীমের সঙ্গে আছেন অমরেশ রায়, বিজেপি নেতা অমরেশ রায়। আমরা উত্তর করিমগঞ্জ নিয়ে কথা বলবো অমরেশ বাবুর সঙ্গে। অমরেশ বাবু, এটা আপনার আটটার আড্ডায় আপনার, আমার যদি ভুল না হয় তাহলে দ্বিতীয়বার আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আটটার আড্ডায়, আমার অনুষ্ঠানে। তো আমি যেটা বলতে চাইছি যে উত্তর করিমগঞ্জে সুব্রত ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি। সুব্রতবাবু, আমরা আশা করেছিলাম সুব্রতবাবু আসবেন, তিনি কোনো কাজে আটকে থাকা আসতে পারেননি। এবার আমি যেটা জানতে চাইছি, উত্তর করিমগঞ্জে এবার ভোটের যে ক্যালকুলেশন, যে অঙ্কটা, সেই অঙ্কে বিজেপি প্রার্থীর পজিশনটা কি আছে? মানে আপনারা কি আশাবাদী বিজেপি প্রার্থী জিতবেন বলে? এবং যদি জেতেন, যদি আশাবাদী, কেন আপনারা আশাবাদী? প্রথমে আমি সুব্রত ভট্টাচার্যকে নর্থ করিমগঞ্জের প্রার্থী করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, দিলীপ শইকিয়া মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সুব্রত ভট্টাচার্য একজন ইয়ং ডাইনামিক ছেলে, দুইবার প্রায় 8 বছর শ্রীভূমি জেলার উনি পার্টির প্রেসিডেন্ট ছিলেন, এবং এইবারের উনি অনেক, এই লাস্ট 2 বছর আমাদের, যেহেতু এখানে কংগ্রেসের বিধায়ক ছিলেন কমলাক্ষ দেপুরকাইস্ত, তার সাথে পাল্টা দিয়ে উনি যেভাবে এই নর্থ করিমগঞ্জের বা যে কাজ করেছেন, সেই কাজের নিরিখে সুব্রত ভট্টাচার্য এইবার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের ভোট নিয়ে উনি বিপুল ভোটে জয়ী হবেন। যদিও এখানে প্রায় 37-38 হাজার ভোটের ব্যবধান আছে আমাদের থেকে, হিন্দু ভোট থেকে মুসলমান ভোট প্রায় এই সংখ্যাটা বেশি আছে, কিন্তু আমরা আশাবাদী যে এইবার মাইনরিটির থেকে আমরা কম হলো 25 থেকে 26 হাজার ভোট আমরা পাবো। আজকে হলো পবিত্র ঈদের দিন, আজকে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা বার্তা প্রেরণ করছি, এবং আমাদের এই যে সাংগঠনিক যে ক্ষেত্র যেটা আছে, সেখানে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে এটা শুধু সময়ের অপেক্ষা। সুব্রত ভট্টাচার্য একটা মার্জিন, বিরাট ভোটের ব্যবধানে উনি জিততে পারবেন। কারণ হলো, বিগত দিনে যে আমাদের পার্লামেন্ট ইলেকশন হয়েছিল, পার্লামেন্ট ইলেকশনে আমাদের যিনি প্রার্থী ছিলেন, উনি প্রায় 1,07,000 ভোট উনি এখানে পেয়েছিলেন, আর কংগ্রেসের যে হাফিজ রশিদ চৌধুরী ছিলেন, তার থেকে আমরা প্রায় 17,000 ভোট বেশি পেয়ে আমরা এই কনস্টিটুয়েন্সি আমরা লিড করেছিলাম। এর জন্য, যেহেতু পার্লামেন্ট ইলেকশনটা একটা ব্যাপক ব্যাপার ছিল, আর এখন অ্যাসেম্বলি ইলেকশনে আমরা যারা কর্মী যারা আছি, আমরা কার্যকর্তা যারা আছি, আমরা আরো বেশি সক্রিয় থেকে আমাদের যিনি প্রার্থী সুব্রত ভট্টাচার্য মহাশয়, অনেক অনেক বেশি ভোটে এই সিট আমরা জয়ী হতে পারব।
অমরেশবাবু, আমার একটা প্রশ্ন আছে। আমরা যে স্ট্যাটিস্টিক্সটা দেখেছি আমাদের কাছে যেটা রয়েছে, সেখানে আমার যদি ভুল না হয় তাহলে 326টা ভোট কেন্দ্র রয়েছে আপনাদের ইয়েতে, উত্তর করিমগঞ্জে, এবং সেখানে অনেক কেন্দ্রে উত্তর করিমগঞ্জ, হ্যাঁ, আপনার 51টি ভোট কেন্দ্রে হিন্দু ভোটার শূন্য, আবার 51টি ভোট কেন্দ্রে মুসলমান ভোটারও শূন্য। তো আমার একটা প্রশ্ন আছে যে যেহেতু হিন্দু ভোটারের সংখ্যা প্রায় 38,499, যে সংখ্যাটা এসছে 38,499 ভোট, মুসলমান ভোটারের সংখ্যা বেশি। আর এর আগে যিনি ছিলেন কমলাক্ষ দেব পুরকায়স্থ, তিনি এবার আপনাদের দলের হয়েই কাটিগড়া থেকে খেলছেন। তো এই যে ডিফারেন্সটা, 38,000-এর ডিফারেন্সটা, এটা মানে নিজেদের পক্ষে টানার জন্য দলের কি কোনো বিশেষ স্ট্র্যাটেজি আছে বা রয়েছে? আরেকটা জিনিস আমি এর সঙ্গে অ্যাড করতে চাইছি, যেটা হচ্ছে অবশ্যই হ্যাঁ, যেটা আরেকটা জিনিস অ্যাড করতে চাইছি, ইদানিং দেখা যাচ্ছে মুসলমান ভোটও কিন্তু বিজেপির দিকে ঝুঁকছে। তো সেটার জন্য কি কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? অনেক বেশি, একদম সত্যি কথা। দেখুন, এইবার আমাদের মুসলমান মানুষরা যেভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে আসছেন, আমাদের যে ঠিক পার্শ্ববর্তী যে কনস্টিটুয়েন্সি সাউথ করিমগঞ্জ, সেখানে আসাম গণপরিষদের যিনি প্রার্থী হয়েছেন তিনি আমাদের বিজেপির কর্মী ছিলেন। উনি মাইনরিটি মোর্চার মাইনরিটি ডেভেলপমেন্টের উনি চেয়ারম্যান ছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির। উনি আসাম গণপরিষদে পেয়েছেন এই সাউথ করিমগঞ্জে। তো এটার একটা ইতিবাচক দিকও এখানে পড়বে আমাদের নর্থ করিমগঞ্জে, এবং পাতারকান্দিতে পড়বে, রাতাবাড়িতে, রামকৃষ্ণনগরে পড়বে। আর ইসলাম ধর্মী মানুষ, মুসলমান মানুষরা যেভাবে বিজেপির দিকে ধাবিত হচ্ছেন, সেটার থেকে একদম পরিষ্কার আমাদেরকে অন্য কোনো পরিকল্পনা করতে হবে না, শুধু তাদের পাশে গিয়ে আমাদের যে সংগঠন আছে, যে 51টা বুথ আপনি বলেছেন, এই 51টা বুথে আমাদের যে সংগঠন আছে, পৃষ্ঠা প্রমুখ আছে, বুথ প্রেসিডেন্ট আছেন, তারা যেভাবে কাজ করছেন, এবং সব থেকে বড় কথা, এই কয়েকদিন পূর্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ছিল, 9,000 টাকা করে যে দিদিরা পেয়েছেন, মায়েরা পেয়েছেন, অনেক মুসলমান মায়েরা পেয়েছেন, মাসিরা পেয়েছেন, দিদিরা পেয়েছেন। অরুণোদয় যারা পাচ্ছেন, তারা ভোটের সেন্টারে গিয়ে একদম চোখ বন্ধ করে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেবেন। এর জন্য আমাদেরকে অন্য কোনো পরিকল্পনা করতে হবে না, তাদের পাশে যেতে হবে, সংগঠনের পাশে থেকে আমাদের সেই ভোটগুলোকে ভারতীয় জনতা পার্টির পক্ষে আনার জন্য শুধু আমাদের এই কাজটুকু করতে হবে। আজকে দেখুন, একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার, হিমন্ত বিশ্ব সরকারই এটা করতে পেরেছেন। আজকে প্রাইম মিনিস্টার আবাস যোজনা, আমাদের কখনো যে হিন্দু মুসলমান দেখে আমরা প্রাইম মিনিস্টার আবাস যোজনা আমরা বন্টন করিনি। যাদের পাওয়ার দরকার ছিল, তিনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, সমভাবে তারা পেয়েছেন। আজকে যে এফডিআই, ফুড সিকিউরিটির যে জিনিসগুলো যে বন্টন করা হচ্ছে রেশন দোকানের মাধ্যমে, ঠিক সমভাবে আমাদের মুসলমান মানুষরা পেয়ে যাচ্ছেন, মুসলমান মায়েরা পেয়ে যাচ্ছেন। তো এর জন্য আমাদেরকে এক্সট্রা কোনো কাজ মুসলমান ভোট পাওয়ার জন্য এইবার অন্ততপক্ষে ভারতীয় জনতা পার্টির এক্সট্রা কোনো পরিকল্পনা করতে হবে না। আমাদের যা পরিকল্পনা করার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের আগেই করা হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, আমরা ভোটে জিতব। এবং আমি আপনাকে আজকের এই মুহূর্তে আপনাকে আমি কথা দিচ্ছি যে আমরা 27 থেকে 28,000 মাইনরিটি ভোট আমরা পাবো, এবং আমাদের ভোট পেয়ে আমরা প্রায় 30-35,000 ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীকে জিতাতে পারবো। ধন্যবাদ। আমি এই মুহূর্তে একটা বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো 8টার আড্ডায়। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন 8টার আড্ডা। এবার যথেষ্ট টিকিট ঘোষণা হওয়ার পর শাসক বিরোধী দুপক্ষেই আমরা যথেষ্ট ক্ষোভ, উৎসাহ দুটোই দেখেছি আমরা। বিশেষ করে আমরা বরাক ভ্যালির দিকে আজকে কনসেন্ট্রেট করেছিলাম। বরাক ভ্যালিতে আমাদের সঙ্গে ছিলেন বড়খোলা কেন্দ্রের বিজেপি যিনি প্রার্থী কিশোর নাথ, তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন। এবার আমরা
চলে যাব হাইলাকান্দিতে। হাইলাকান্দিতে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রামধনের সঙ্গে হাইলাকান্দি জেলা বিজেপি মোর্চার সংখ্যালঘু মোর্চার সভাপতি রয়েছেন রামধন। হাইলাকান্দিতে ডক্টর মিলন দাসকে প্রার্থী করেছে বিজেপি। এবার মিলন দাসের পক্ষে সংখ্যালঘু ভোট কীরকম আসবে সেটা নিয়ে তুমি যদি একটু বলো। একেবারে দেখো, হাইলাকান্দি থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে মিলন দাসকে, এবং ডক্টর মিলন দাসকে প্রার্থিত্ব প্রদানের পর কিন্তু হাইলাকান্দিতে আমরা দেখতে পেরেছি খুশির জোয়ার। এবং কেবলমাত্র যে একই সম্প্রদায়ের মধ্যে সেটা নয়, হাইলাকান্দির যে আসনের চিহ্ন, অর্থাৎ এখানে দেখা গেছে সংখ্যালঘু মানুষেরও অনেক মনের কথা রয়েছে, অনেকের রয়েছে মিলন দাসের প্রতি তাদের আস্থা। এবং আমার সঙ্গেই রয়েছেন হাইলাকান্দি জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার যিনি সভাপতি, তিনিও রয়েছেন। আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই যে নির্বাচনে সংখ্যালঘু মানুষের ভোট বা সংখ্যালঘু মানুষরা বিজেপির প্রতি কিভাবে ঝুঁকবে, কারণ এখানে রাহুল রায়ও কিন্তু কংগ্রেস থেকে প্রার্থিত্ব লাভ করেছেন এবং এই দুজনের মধ্যে এবার লড়াই হতে চলছে। এবার সংখ্যালঘুরা কি কংগ্রেসের পক্ষে যাবে নাকি বিজেপির পক্ষে যাচ্ছে, যেহেতু ডক্টর মিলন দাস রয়েছেন বিজেপির প্রার্থী। আমি আপনার কাছে আসছি যেহেতু এবার হাইলাকান্দি বিধানসভা থেকে ডক্টর মিলন দাসকে প্রার্থিত্ব প্রদান করা হয়েছে এবং সংখ্যালঘুদের ভোটের বেলায় এই মিলন দাসের প্রতি কিভাবে আসতে পারে। নমস্কার, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সমস্ত আসামবাসীকে ঈদের দ্বিতীয় শুভেচ্ছা। আর আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জানাই ধন্যবাদ জানাই। আসামের সভাপতি দিলীপ শইকিয়া মহাশয়কে জানাই ধন্যবাদ। আমাদের এডুকেটেড ক্যান্ডিডেট দিয়েছেন ডক্টর মিলন দাস মহাশয়কে। দেখেন, গত 21 নির্বাচনে উনি হাইলাকান্দিতে টিকিট পেয়েছিলেন, সামান্য ভোটের ব্যবধানে উনি পেয়েছেন। তারপরে উনি 5 বছর হাইলাকান্দিতে কোনো হাল ছাড়েননি। ঘরে ঘরে ডোর টু ডোর ওয়ার্ক করছেন, সবার কাছে গিয়েছেন, সবার পাশে গিয়েছেন, মানুষের সুবিধা অসুবিধা সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উনি কাজ করেছেন। আর এরকম আমাদের সৌভাগ্য 35 বছরের পরে আমরা বিজেপির প্রার্থী হয়েছে, আমরা 100% জিতবো। আর সংখ্যালঘু ভোটার 76,000 অ্যাবাভ আমাদের 121 সংখ্যালঘু ভোটারে এত আগ্রহী মিলন দাসকে নিয়ে টিকিট পাওয়ার পরে সংখ্যালঘু মানুষ পুরা বেরিয়ে আসছে ওনাকে ভোট দেওয়ার জন্য। আমরা আশাবাদী, আমরা কোনো পার্টির সঙ্গে কন্টেস্ট নেই, আমরা 100% 50,000 অ্যাবাভ ভোটে আমরা জিতব। মিলন দাস 21 লাস্ট বিধানসভা ইলেকশনের পর থেকে একদিনও হাল ছাড়েননি হাইলাকান্দিতে। তিনি 21 বিধানসভা প্রেসিডেন্ট ছিলেন, এখন বর্তমানে আসামের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। উনি হাইলাকান্দিতে এত সময় দিয়েছেন, বলার আর এটা বলার আর কিছু নেই আমাদের কাছে। সবের পাশে, হিন্দু মুসলমান সবের পাশে দাঁড়িয়েছেন। সংখ্যালঘুদের ভোট কিভাবে আসবে? সংখ্যালঘুদের দেখেন, এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু এটা কোনো কথা নেই। গভর্নমেন্ট যা ফ্যাসিলিটি আছে সবার ইকুয়াল সমান ভাবে সংখ্যালঘু যেরকম পেয়েছে হিন্দু মানুষও তেমনি পেয়েছে, কোনো প্রবলেম নেই। আর মানুষের অত ফ্যাসিলিটি পাচ্ছে, অন্য বিকল্প বাবার কোনো দরকারই নেই। আমরা 100% সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু ভোটার। আমাদের 121-এ 5টা মন্ডল রয়েছে, কালীনগর মন্ডল, হাইলাকান্দি টাউন মন্ডল, এআর মন্ডল, কাটলিছড়া মন্ডল। আমাদের মন্ডলে 5 মন্ডলে আমার মাইনরিটি ভোটার আছে। 5 মন্ডলে মাইনরিটি ভোটারের সঙ্গে আমি কাজ দিয়েছি। আমাদের বুথ লেভেল, শক্তি কেন্দ্র, পালক সবার সঙ্গে আমরা মিলে একজুট হয়ে কাজ করছি। রামধন, তোমাকে আমি একটু থামতে বলবো। আমরা এই মুহূর্তে মিলন দাসের একটা বক্তব্য শুনে নিই। মিলন দাস কি বলেছেন নিউজ লাইভ বাংলা। 3টা মন্ডলে গিয়েছি, আরো 2টা মন্ডল বাকি আছে। এই 3 মন্ডলের যে হিসাব, আমরা 50-এর অধিক আমাদের মার্জিন আছে। বাকি 2টা মন্ডলে বসার পর আরো আমরা সিদ্ধান্ত নিতে পারবো বা এক্স্যাক্টলি বলতে পারবো। 2021 সালের নির্বাচনে আপনি ঘোষণা করেছিলেন যে আপনার কাছে শুধু 29,000 টাকা সম্পত্তি হিসাবে আছে। আপনার বিপক্ষের যে প্রার্থী, ওনাকে ধনকুবের বলা হয়, বরাকের অন্যতম ধনী ব্যক্তি বলা হয়। তাহলে নির্বাচনের প্রভাব পড়বে কংগ্রেস পার্টি আপনার? আজকের দিনে ওইসব রাজনীতি চলে না। আজকের দিনে মানুষ সাধারণ পরিবারের মানুষকেই ভালোবাসে এবং
নির্বাচনের ক্ষেত্রে আজকের দিনের যারা ভোটাররা কিন্তু কার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা দেখবে না। ভোটাররা দেখবে কোন পার্টি থেকে প্রার্থী এসেছে এবং ডেভেলপমেন্টের জন্য ওই দল কি করেছে। সেই হিসাবে আমি দলের ডেভেলপমেন্টের অ্যাঙ্গেলে আমরা আমাদের বিরোধী প্রার্থী থেকে অনেক এগিয়ে। আগামী 23 তারিখ আমার মনোনয়ন দেওয়া হবে এবং এখন পর্যন্ত যোগী আদিত্যনাথজি আসবেন, এটা ফাইনাল হয়েছে মোটামুটি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে জনসভায় আসবেন। মনোজ তিওয়ারি, যাতে আমাদের বাগান ভোটারদেরকে প্রভাবিত করা যায়, তাদের সাথে যাতে কথা বলা যায়, মনোজ তিওয়ারি মহাশয় আসবেন। হ্যাঁ, এবার আমি চলে যাব আবার রামধনের কাছে। রামধন, তোমার সঙ্গে যে সংখ্যালঘু প্রতিনিধি রয়েছেন বিজেপির, তিনি কি বলবেন এ ব্যাপারে? এবং তারপরে আমি আবার অমরেশ বাবুর কাছেও যাব। তার আগে আমি রামধনের কাছে যাচ্ছি। রামধন, কি বলবেন বাকি যারা রয়েছে তোমার সঙ্গে? একেবারেই কি বলবেন, মিলন দাসকে প্রার্থী প্রদান করেছে, আপনারাও সংখ্যালঘু নেতা, সেই সংখ্যালঘু নেতারা কি দেখছেন যে হাইলাকান্দির মিলন দাসকে বা হাইলাকান্দি বিজেপির হয়ে কি ভোট আসবে সংখ্যালঘু? প্রথমে তো আমি সামনের মুখ্যমন্ত্রী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই সমাজে বর্তমানে আমাদের যারা নেতাগুলো ছিলেন তারা বেশিরভাগই ম্যাক্সিমাম আর কি তারা আনএডুকেটেড পার্সন। আনএডুকেটেড দ্বারা একটি সমাজকে এগিয়ে নেওয়া কখনো সম্ভব না। আমাদের এটাই ভালো লাগছে যে আমাদের ডক্টর মিলন দাস অতি শিক্ষিত, তিনি সমাজের সামাজিক থাকে একজন মানুষ, সমাজের হিন্দু মুসলিম সবার পাশে তিনি সবসময় দাঁড়ান। তাকে প্রার্থী করার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি এটাও আশা করছি যে আমাদের সংখ্যালঘু মোর্চা হোক আর সংখ্যাগুরু হোক, এটি বলে কিছু নেই। আমাদের ডক্টর মিলন দাস তিনি অধিক ভোটে এই হাইলাকান্দি থেকে তিনি জয়লাভ করেন এবং এটি আশাবাদী যে তিনি যদি জয়লাভ করেন। আমি চলে যাচ্ছি অমরেশ বাবুর কাছে। অমরেশ বাবু, আমরা দেখতে পেলাম যে হাইলাকান্দিতেও একই ব্যাপার, ওখানেও সংখ্যালঘুরা বিজেপির দিকেই ঝুঁকেছে। তো এই যে ট্রেন্ডটা পুরো বরাক জুড়েই কি এই ট্রেন্ডটা চলছে? দেখুন, বরাকবেলিতে এখন 13টা কনস্টিটুয়েন্সি আছে। 13টার মধ্যে আমরা 10টা ভারতীয় জনতা পার্টি আসন জিতবে, আর আমাদের এনডিএ আরো 2খানা আমরা জিতবো। কারণ 13টার মধ্যে 12টাই এনডিএর পক্ষে যাবে। 99% আমাদের এনডিএর পক্ষে যাবে। তো কারণ হলো আমাদের নির্বাচনের জন্য আমরা কাজ করি না। আমাদের সংগঠন ভারতীয় জনতা পার্টি উইথ ডিফারেন্স, আমরা এর জন্যই বলি যে আমাদের একটা নির্বাচন কবে আসবে তার জন্য আমরা বসে থাকি না। আমাদের প্রত্যেক দিনই আমরা যে কাজ করে যাই, সংগঠনের কাজ করে যাই, তা যে কোনো নির্বাচনে আমরা অনেক বেশি অ্যাডভান্টেজ পজিশনে থাকি। আমাদের প্রত্যেক দিন কার্যক্রম আছে। আজকে আমাদের যারা পৃষ্ঠা প্রমুখ আছে, প্রত্যেকবার পুরো কনস্টিটুয়েন্সির এমন কোনো ঘর নেই যেখানে 4বার করে যাওয়া হয়নি। আমাদের বুথ প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, মন্ডল, মোর্চা, জেলা কার্যালয়, জেলা কমিটি, স্টেট কমিটি, সেন্ট্রাল কমিটি, আমরা প্রত্যেক দিন, আজকে যদি আপনি শ্রীভূমিতে আসেন, এই 3টা কনস্টিটুয়েন্সি পাথারকান্দি, রামকৃষ্ণনগর এবং নর্থ করিমগঞ্জের এমন কোনো বুথ দেখবেন না যেখানে আমাদের কার্যকর্তারা কাজ করছেন না। আমরা তো ইস্যু ভিত্তিক রাজনীতি করি না, আমরা ইস্যু ভিত্তিক আমরা নির্বাচন খেলি না। আমরা নির্বাচন খেলি সংগঠনের উপরে ভর করে। আমাদের প্রত্যেকজন বুথ প্রেসিডেন্ট, বুথ কর্মী এক একজন সৈনিকের মতো। আমরা আগেই বলে দেওয়া হয়েছে, আপনার বুথ, আমার বুথ শক্তিশালী বুথ, আমার বুথ জিতবো মানে আমি নির্বাচন জিতবো। তো 232টা যে বুথ আছে আমাদের, 226টা বুথ, 226টা বুথেই আমরা জয়ী হব। তাহলে আমরা এর জন্য বিরোধী দলের কিনি প্রার্থী হয়েছেন, কাকে প্রার্থী করা হয়েছে সেটা দেখবেন। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা কর্মী বা সমর্থকের কোনো মাথা ব্যথাই নেই। কেন, আমরা যেদিন থেকে নির্বাচনের ঘন্টা বেজে চলছে সেই দিন থেকেই আমাদের কার্যকর্তারা ঘরে ঘরে পৌঁছে গেছেন। আর আমরা একটা দেখছি যে এখানে কংগ্রেসের যারা আছেন,
38,000 ভোট আমাদের বেশি আছে, আমরা জিতে যাব, কিন্তু ওনারা ওই ক্যালকুলেশন করতেই থাকবে যে 38,000 ভোট ওদের বেশি আছে, ওরা জিতে যাবে। কিন্তু ওরা বুঝতে পারছে না যে অর্ধেকের বেশি মেলুক, মাইনরিটি সম্প্রদায়ের অর্ধেকের বেশি মেলুক আমাদের ভোটার, আমাদেরকে ভোট দেবেন। এবং আমাদের যে মাইনরিটি মোর্চা যে কাজ করছে, আমরা যে কাজ করছি, সেই টোটাল যে এফেক্ট, যেটা এই এফেক্টে হলো আমাদের এই আউট অফ 13 আমরা 10টা জিতছি, আর এনডিএ আরো 2টা জিতছে, সব মিলিয়ে আমরা 12খানা সিট আমরা জিতব। আমার আমি বিরতিতে যাওয়ার আগে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে সংখ্যালঘুদের জন্য আপনাদের কি কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? ধরুন উত্তর করিমগঞ্জ থেকে আমাদের তেমন কোনো পরিকল্পনার দরকার নেই। বল। হ্যাঁ, ধরুন উত্তর করিমগঞ্জ থেকে সুব্রত ভট্টাচার্য জিতে আসলেন, সেখানে যেহেতু সংখ্যালঘু ভোটটা যথেষ্ট বেশি, সেই ভোটটাকে ধরে রাখার জন্য কোনো পরিকল্পনা রয়েছে, বা সংখ্যালঘুদের জন্য ধরুন বিশেষ কোনো কাজ জিতে আসার পরিকল্পনা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, বিশেষ পরিকল্পনা এটাই রয়েছে যে আমাদের আমরা আগে দেখতাম আমাদের কিছু কিছু কার্যকর্তা হেট স্পিচ দিতেন, সেটা আমরা বারণ করেছি। কোনো ধরনের হেট স্পিচ এইবার চলবে না, কেননা মাইনরিটি মানুষ আমাদেরকে স্বেচ্ছায় আমাদের কাছে আসছেন, উনারা দেখতে পাচ্ছেন যে পরিবর্তন সমাজের কারা করছে। আজকে কংগ্রেসের যে 70 বছরের যে রাজত্ব ছিল, এই 70 বছরে মাইনরিটি মানুষের কোনো ধরনের ডেভেলপমেন্ট হয়নি। ওরা লুটা কম্বল লুঙ্গির রাজনীতি করেছে, আর আমরা এবার একদম প্র্যাকটিক্যালি মাটির সাথে মিশে আমরা ডেভেলপমেন্ট করছি। আজকে মাইনরিটি এরিয়াতে ওমেন মডেল কলেজ হয়েছে, ছাত্রাবাস দেওয়া হচ্ছে, আজকে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আইটিআই, এই সব মিলিয়ে আজকে যেভাবে এবং এই কয়েকদিন পূর্বে যে নিযুত ময়না, এই সব মিলিয়ে যে এফেক্ট যেটা পড়েছে বিশেষ করে মুসলিম মহিলাদের ভিতরে, সেটা হলো আমাদের অ্যাসেট। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, সেটার প্রতিফলন, যে আজকে আমরা কাউকে আর হেয় করছি না, আমরা একই কথা বলছি, সবকা সাথ সবকা বিকাশ। তো এই যে সবকা সাথ সবকা বিকাশ, এই বিকাশের যে কথা, শুধু কথা দিয়ে নয়, আমরা শুধু স্লোগানে থাকিনি, আমরা কাজ করে দেখিয়েছি। আগে যেখানে ভারতীয় জনতা পার্টির নাম শুনলে মুসলমানরা মুখ ছিটকে যেতেন, আজকে দলে দলে, এই কিছুক্ষণ পূর্বে আমি 2টা গাঁও পঞ্চায়েতে গেছিলাম মিটিংয়ে, সেখানে মুসলিম মহিলারা আজকে ঈদ টাকার পরেও এত বহুলাংশে উনারা এসছেন আমাদের কথা শোনার জন্য। এটাই হলো পরিবর্তন। এর জন্য মুসলমান মানুষের ভোট আনার জন্য আমাদের অন্য কোনো কাজই করতে হবে না, কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে রাস্তা দেখিয়েছেন, যে ডেভেলপমেন্ট করেছেন এই 5 বছর, সেটা মুসলমান মানুষ অতপ্রতভাবে এটা বিশ্বাস করছেন যে একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামী দিনের যে 5 বছরের সরকার আসবে, সেখানে মুসলমান মানুষরা আরো বেশি সমৃদ্ধ হবে। এটাই হলো আমাদের মূল মন্ত্র। ধন্যবাদ আপনাকে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসবো 8টার আড্ডায়। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন 8টার আড্ডা। মরিয়নি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 1,64,640, আর পুরুষ ভোটার রয়েছেন 80,811, মহিলা ভোটার 80,829, সামান্য বেশি, হিন্দু ভোটার 89% আর মুসলমান ভোটার 7%। মরিয়নিতে বিজেপির প্রার্থী বিধায়ক রূপজ্যোতির কুর্মীর আমরা একটা বাইট শুনবো। একটু আগে আমাদের প্রতিনিধি শুভাংশী মিত্রের সঙ্গে তিনি কথা বলছিলেন, আমরা সেই বাইটটা শুনে নিচ্ছি। ফার্স্ট কাজ হইব এখানে যে আমি জলের যে সমস্যা আছে, আমার বোধ হয় আমি 70% মতন সমস্যা দূর করতে পারছি, 30% মতন এখনো এখানে সমস্যা আছে। আমার ফার্স্ট প্রায়োরিটি হইব যে জলের সমস্যাটা আমি 30% যে বাকি আছে এই সমস্যা আমি দূর করতে পারি।
যদি রাস্তার সমস্যার কথা যদি বলা যায়, 80% মতন সমস্যা আমি সমাধান করেছি। আমার বিশ্বাস যে 20% মতন সমস্যা আছে পাকা রাস্তার, এই সমস্যা আমি সমাধান করুম। এটা আমার এই পানি আর রাস্তা, এই দুটো আমার মূল একটা চ্যালেঞ্জ মতন থাকবেন। রাজনীতিতে যেহেতু রাইজোর দল আর কংগ্রেসের মধ্যে জুটিয়া প্রতিনিধিত্ব করবে ডক্টর জ্ঞানশ্রী বরা, আর বলা হচ্ছে যে আপনার নামে নিন্দা করা হচ্ছে, কিন্তু ওনার নিজের ভোটাধিকারে এখানে নেই, কি বলবে এক্ষেত্রে দাঁড়িয়ে? স্বাভাবিক, মানে রাজনীতি এমন সহজ না। রাজনীতি একজন এমএলএ যদি কেউ হইতে চায়, 24 ঘন্টা একটা সময় থেকে 16 ঘন্টা 18 ঘন্টা এখানে মানে পাবলিক সাথে দিতে হইব। কেউ যদি মনে এটা ভাব রাখে কি আমি এখানে আমু, এখানে আমি ব্লগিং করুম, এখানে আমি কিছু সমস্যা যেগুলো সমস্যার সমাধান হয় না, এই সমস্যাগুলো দেখায় যদি আমি ভোট পাবো, এটা তো সহজ উপায়। প্রত্যেক সাংবাদিকের একটা সম্ভাবনা আছে, প্রত্যেক সাংবাদিকে এমএলএ হওয়ার সম্ভাবনা আছে। ওনার কাছে লাইসেন্স আছে। সাংবাদিকরা যদি নিউজ করে যদি এমএলএ হয়, তা প্রত্যেক সাংবাদিকে এমএলএ হইতে পারে। এটা ইমান সহজ না রাজনীতি এখানে ভোটার মানে হইতে মানে হওয়াটা দরকার। তারপরে এখানে পাবলিকের সমস্যা কি এর বোঝা দরকার, সময় দেওয়া দরকার। এমন এমএলএ হইতে কেউ পারে না। আপনি বলতে চাইছেন যে জ্ঞানশ্রী বরা সাংবাদিকের কাজ না, আমি কারো নাম নিতে চাই না, আর দরকারও না আমার নাম নিয়ে। আমার একটাই, আমি জানি মা 3 বার এমএলএ ছিল, মন্ত্রী ছিল। মা আমারে কইছিল কি তুমি শান্তিভাবে তোমার নিজে কাজ করে যাও, কে কি করছে তুমি এটা দেখো না। তা আমি কাজ করতেছি, আমি জানি কে শত্রু আছে এরকম, রাইজোর দল, কংগ্রেস, এগুলো আমি নাম নিব না। আমার একটাই লক্ষ্য, আমি জিততে লাগে, জিতার পরে আমি কাজ করতে লাগে। আগামী নির্বাচনে আপনি কত ভোটে জিতবেন বলে ভাবেন? আমার বিশ্বাস রাইজোর দলে এখানে অনেকগুলো ভালো প্রার্থী ছিল, এখান থেকে না দিয়ে মইনি সমষ্টি বহুত দূর গোলাঘাট থেকে এখানে প্রার্থী দিয়া এটা সহজভাবে রাইজোর দলের প্রার্থীরা নিতে পারছে না। তো অনেকগুলো প্রার্থী আমার সহায় করছেন। আর কংগ্রেসের 3 জন ক্যান্ডিডেট ছিল, তো কংগ্রেসের এখানে ক্যান্ডিডেট দেওয়া হয় না। একজন ক্যান্ডিডেট মিলে গেছে আমি শুনতে পাইছি, 2 জন ক্যান্ডিডেট সমর্থক আমার সহায় করতেছে। আমি যদি আগে আমার মনে ছিল কি আমি অলপ কমতি ভোটে জিতুম, এখন তো আমি একদম অবশ্যই আমি বহুত ভোটে জিতুম। থ্যাংক ইউ। অসমের প্রাক্তন মন্ত্রী রূপম কুর্মীর ছেলে রূপজ্যোতি কুর্মী। রূপজ্যোতি কুর্মী বেশ ভালোই বাংলা বললেন। শুভাংশী, আমি তোমার সঙ্গে রয়েছেন বিবেক সাহা, যিনি হিমন্ত বিশ্ব শর্মা ফ্যান্স ক্লাবের সদস্য এবং বিজেপি সমর্থক। তো বিবেক, আপনাদের ওখানে যে কথাটা রূপজ্যোতি বললেন যে দুটো সমস্যা আছে, একটা হলো জলের সমস্যা, একটা হলো রাস্তার সমস্যা, সেগুলো ওনার ফার্স্ট প্রায়োরিটি হবে সমাধানের জন্য। কি বলবেন আপনি? আগন্তুক আগের থেকে আমরা দেখছি যে আজকের থেকে বহু বছর আগে যে ছিল যে রাস্তার সমস্যা, কিন্তু আমাদের বিধায়ক মহোদয়ের প্রচেষ্টায় এই রাস্তার সমস্যা, পানির সমস্যা, জলের সমস্যা বহুতই আগের থেকে বহুতই সম্পূর্ণ সমস্যা সমাধান করেছে। কিন্তু যেহেতু আমাদের বিধায়ক মহোদয় নিজেও বলেছে যে এই দুইটা সমস্যা নিয়ে আগন্তুক দিনে কাজ করবে, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের বিধায়ক এই দুটো সমস্যাও পুরোপুরি ভাবে সমাধান করতে সমর্থ করবে, মানে সমাধান করতে পারবে বলে। আপনাদের যিনি প্রতিদ্বন্দ্বী তিনি হলেন রাইজোর দলের জ্ঞানশ্রী বরা। এক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী যে আপনারা জিতে আসবেন? কত ভোটের ব্যবধান জিততে পারবেন বলে আপনারা আশাবাদী? কারণ জ্ঞানশ্রী বরা, আমি যতদূর জানি, ওখানের লোকাল নন তিনি, এবং আমাদের কাছে যে রিপোর্ট এসেছে সেটা অনুযায়ী ওনার বিধানসভা কেন্দ্রের সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কোনো ধারণা নেই ওনার বিধানসভা কেন্দ্রের সম্বন্ধে। আমাদের তো দৃঢ় বিশ্বাস যে আমাদের বিধায়ক রূপজ্যোতি কুর্মী মহোদয় বহুত বেশি ভোটের ব্যবধানে জিতবে। প্রায় আমাদের হিসাব মতে বলতে গেলেও 50 থেকে 60 হাজার থেকে বেশি অধিক ভোটে জয় হবে। ধন্যবাদ বিবেক তোমাকে। আমি চলে যাব অমরেশ বাবুর কাছে। অমরেশ বাবু, আমার অনুষ্ঠান প্রায় শেষের পথে। আমার একটা প্রশ্ন আছে আপনাকে, যে আপনারা এই বিধানসভা নির্বাচনে বিজেপি, আমি এনডিএ বলছি না, বিজেপি
বিজেপি কতটা আসন পেতে পারবে বলে আপনাদের ধারণা? এই মুহূর্তে সমগ্র বরাক ভ্যালির কথা যদি বলেন, না শুধু শ্রীভূমির কথা বললে, আমরা তিনখানা তো আমরা জিতব বিজেপি, আর কাছে হাইলাকান্দিতে মধ্য হাইলাকান্দি মিলন দাস জিতবেন। বরাকে আপনি কাছাড় জেলাতে বরাকে আপনি বলেছেন 10টা সিট ভারতীয় বিজেপি জনতা জিতবে বলে। পার্টি। বরাকে আপনি বলেছেন 10টা সিট বিজেপি জিতবে বলে, এবং বিজেপি জিতবে। হ্যাঁ এনডিএ দুটো জিতবে, তার মানে 13টার মধ্যে 12টা আসনই বিজেপি পাবে। আমি সেটা বলছি না, আমি বলছি NDA পুরো আসামে আপনারা কতটা সিট হ্যাঁ। পাবেন বলে আশাবাদী? ভারতীয় জনতা পার্টি 88টা সিটে আমাদের প্রার্থী দিয়েছে। মা কামাখ্যার আশীর্বাদে এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্বের উপর ভরসা করে আমরা বলছি যে আমরা 88টার মধ্যে ভারতীয় জনতা পার্টি 80টা সিটে আমরা বিপুল ব্যবধানে আমরা জয়ী হব। ধন্যবাদ আপনাকে। রামধন, তোমার সঙ্গে যিনি আছেন জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি, তাকে আমি একই প্রশ্নটা করতে চাই যে পুরো বরাকে কতটা সিট বিজেপি জিততে পারবে এবং আসামে কতটা সিট পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী? আমি সেই প্রসঙ্গে যাচ্ছি। কিন্তু আসামে বিজেপি এবং বরাকে কতটা আসন পেতে পারে? আমাদের মানে আশাবাদী আমরা 89 সিটে আমরা এটা বরাকে কতটা পাবে? বরাকে মানে 10টা পাবো। দেখেন আমাদের হাইলাকান্দিতে মানে আমাদের এত খুশির মানে জোয়ার এসছে, মানে হাইলাকান্দি একটা সার্কিট হাউস হয়েছে, এটা আমার দেখার মতো। আমাদের সিএম মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। আমাদের মানে হাইলাকান্দি সিএম মহাশয় বলছেন আমাদের হাইলাকান্দি মেডিকেল কলেজে দিবে, আমরা আশা করছি আমরা মেডিকেল কলেজে আমরা পাবো। আর দেখেন এখানে হিন্দু মুসলিমের কোনো কথা নেই, মানে আমরা হিন্দু মুসলিম একত্রিত হয়ে আমরা একজুট হয়ে কাজ করছি। আমরা আশাবাদী আমরা 100% 50,000 অ্যাবাভ বুঝে আমরা জিতবো। আর একটা কথা দেখেন, মানে 21-এ যে মিলন দাস যে এখান থেকে ইলেকশন খেলেছিলেন, তারপরে একদিনের জন্য উনি কোথায় যাবেন? মানে আমাদের সমস্ত হাইলাকান্দিতে উনি মানে ডোর টু ডোর ওয়ার্ক করেছে হিন্দু মুসলমান মিলে। যে অসুবিধা যা ওনার কাছে নেই, মানে হিন্দু মুসলমান দেখেননি, সবার এক সমানভাবে কাজ করে দিচ্ছে। আর গভর্নমেন্টের যেগুলো ফ্যাসিলিটি এগুলা হিন্দু মুসলমান সমানভাবে পেয়েছে। ধন্যবাদ এটাই আমরা মিজাজুল মানে হক চৌধুরী। আশাবাদী একই কথা একটু আগে অমরেশবাবু বলছিলেন যে বিজেপি সাংগঠনিক শক্তি, সাংগঠনিক কাজ তৃণমূল স্তরে যে কাজগুলো করে যায় তার জন্যই হিন্দু মুসলমান সবাই মিলেই বিজেপিকে সমর্থন করছে। ধন্যবাদ অমরেশবাবু, ধন্যবাদ বিবেক সাহা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। 8টার আড্ডা আমি আজকে এখানেই শেষ করছি। আগামী শনিবার আবার একই সময় দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।